প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবার কারণ হচ্ছে, গতকালকে ময়মনসিংহে সেনাবাহিনী একটি নিন্দনীয় কাজ করেছে। সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, সেই সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সত্য। কিন্তু সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে এই যে বিশেষ করে ময়মনসিংহের ঘটনাটি যেটি করেছে, সেটি নজিরবিহীন বললে ভুল হবে না, চূড়ান্ত মানবাধিকারের লঙ্ঘন। ময়মনসিংহে কি ঘটনা ঘটেছে? ময়মনসিংহে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক অধ্যক্ষকে আটক করেছে সেনাবাহিনী। খবরে বলা হচ্ছে, ময়মনসিংহে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে আটক করা হয়েছে। আটক মনোয়ার হোসেন খান মিনার নগরীর নতুন বাজারের ব্যক্তিগত মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ। তিনি ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। গতকাল বুধবার বিকেল 4টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক করে বলে সেনাবাহিনীর 13 ব্যাটালিয়নের অধীন ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ আল রাব্বি জানান। আমরা আরো আলাপ করবার আগে এই মেজর জায়েদ আল রাব্বির বক্তব্যটা একটু শুনে আসি। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই শুনেছেন, কিন্তু তারপরে আমরা আরেকবার শুনে আসবো, তারপরে কথা বলবো। আমি মেজর জায়েদ, ময়মনসিংহ সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমি ৭৭ ব্রিগেডের অধীনস্থ 13 বির আন্ডারে আমাদের এই অভিযানটা পরিচালিত হয়। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোয়ার হোসেন খান মিনার নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে, যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি। ওনার কথাবার্তা এবং নর্মাল সবকিছু নর্মাল মনে হয় আমাদের কাছে। পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে, বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে, এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল, এবং ওনার সাথে ওনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। এবং আমরা যেটা ধারণা করছিলাম, উনি ময়মনসিংহ সদরের এবং ময়মনসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন, উনি চেষ্টা করছিলেন। সেই প্রেক্ষিতে ওনাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দ যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ বাকি কাজগুলো করবে। মেজর সাহেবের বক্তব্য শুনলেন। মেজর সাহেব তার বক্তব্যে যে অভিযোগগুলো করলেন, সেগুলো অত্যন্ত ঠুনকো অভিযোগ। আওয়ামী লীগকে সংগঠিত করবার চেষ্টা করছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা তথ্যের অধীনে তারা তার মোবাইল চেক করেছেন, তার মোবাইলে বিভিন্ন জানা অজানা অ্যাপস চেক করেছেন। এগুলো কেন? সেনাবাহিনীকে কি কিংবা পুলিশকে কি কোনো গুরুতর অভিযোগ ছাড়া, আদালতের নির্দেশ ছাড়া কারো ব্যক্তিগত ডিভাইস চেক করবার অধিকার দিয়েছে আইন? আইন কি বলে? আইন বলে নাগরিকের ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা রয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ ছাড়া কাউকে ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি। যদি কোনো ব্যক্তির প্রতি সন্দেহ হয়, তবেই কেবল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তল্লাশি করা যেতে পারে। মেজর বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কিন্তু তার বিরুদ্ধে যথাযথ অভিযোগ আছে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আদালতের তাকে কি গ্রেপ্তার করতে বলেছে আদালত? আইন শৃঙ্খলা বাহিনী ব্যক্তিগত ডিভাইস তল্লাশির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো প্রযোজ্য। অভিযোগের ভিত্তিতে, কোনো সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, সেই অভিযোগের সাথে ডিভাইসটির সংশ্লিষ্টতা থাকলে তবেই কেবল তল্লাশি করা যেতে পারে। এই ভদ্রলোকের কাছে, এই প্রিন্সিপাল সাহেবের কাছে যে ডিভাইস ছিল, সেই ডিভাইসটি, তার বিরুদ্ধে যে গোয়েন্দা তথ্য আছে, সেই তথ্য বা অভিযোগ আছে, বা অভিযোগ কি আছে? অভিযোগ কি লিখিত অভিযোগ দেখিয়েছে? দেখিয়ে তাকে গ্রেফতার করেনি। আমরা লিখিত অভিযোগের কোনো খবর সংবাদ মাধ্যমে পাইনি, যার দরুন তার ডিভাইসটি চেক করা অন্যায় হয়েছে।
সন্দেহ হলে চেক করা যেতে পারে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধ করার সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহের যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, সেই অনুযায়ী তল্লাশির প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আইনগত প্রক্রিয়া, তল্লাশির ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া আমি আগেই যেটি বললাম যে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের নির্দেশ ইত্যাদি অনুসরণ করা বাধ্যতামূলক। ব্যতিক্রম ক্ষেত্রে কি করা যেতে পারে? কোনো জরুরি পরিস্থিতিতে, যেমন জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে কিছু ক্ষেত্রে তল্লাশি করার প্রয়োজন হতে পারে, তবে সেক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তল্লাশি করতে হবে। বেআইনি তল্লাশি, যদি কোনো ব্যক্তি আইন বহির্ভূতভাবে ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করে তবে ভুক্তভোগী সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে নাগরিকরা। অর্থাৎ এই মেজর, সেনাবাহিনীর এই মেজর অভিযোগে অভিযুক্ত। নিয়ম বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে একজন মানুষের ডিভাইস তল্লাশি করেছেন। তিনি স্বীকারোক্তিতে বললেন, তার বক্তব্যে বললেন কি হচ্ছে বাংলাদেশে। আজকে দেখুন, কারাগার থেকে 2200 কারাবন্দী পালিয়ে গেছে জুলাই আগস্ট সহিংসতা কালে। এই 2200-র মধ্যে জঙ্গি আছে, খুনের আসামি আছে, ফাঁসির আসামি আছে। আজ পর্যন্ত আমরা সর্বশেষ যেটি খবর পেয়েছি যে 1500-র মতো, বেশিরভাগই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিছু গ্রেপ্তার করেছে, 700-র মতো আজ পর্যন্ত গ্রেপ্তার করাই সম্ভব হয়নি। পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু নিরপরাধ নিরীহ মানুষদের গ্রেপ্তার করে জেল ভরিয়ে ফেলেছে। জেলখানার ধারণ ক্ষমতার 10 গুণ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে প্রায় 4 লক্ষ মানুষকে, নিরীহভাবে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে জেল ভরিয়ে দিয়েছে। অথচ একজন মানুষ, একজন কলেজের অধ্যক্ষ, তিনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ধারণ করেছেন, ডিগ্রি লাভ করেছেন। তিনি আওয়ামী লীগকে সংগঠিত করছেন। আচ্ছা, আওয়ামী লীগকে সংগঠিত করলেন, ধরে নিলাম। আওয়ামী লীগ সংগঠিত কাকে করে? সংগঠনকে সংগঠিত করে। সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ। সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করা কি অপরাধ? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ, অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। সাপোজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে, কিংবা মিছিল করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু একটা সংগঠনের সদস্যরা যদি নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ করে, নিজেদের মধ্যে আলাপ সালাপ করে, সেগুলো কি অপরাধ? অপরাধের সংজ্ঞায় পড়ে। অর্থাৎ ময়মনসিংহে গতকাল যে কর্মটা ঘটিয়েছে, যে কাণ্ডটা ঘটিয়েছে সেনাবাহিনীর একজন অফিসার, তাকে আইনের আওতায় আনা উচিত, তাকে বিচারের আওতায় আনা উচিত। এটি হচ্ছে আইনের কথা, নিয়মের কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, সেনাবাহিনী কি সেটি করবে? আসলে বিগত প্রায় 11 মাস যাবৎ বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধে আছে, আশায় বুক বেঁধে ছিল যে আজকে যে দেশে অচলাবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, দেশের অর্থনীতি ভালো নেই, মানুষের কর্মসংস্থান ভালো নেই, নতুন বিনিয়োগ নেই, এগুলো কমন কথা হয়ে যায়, বারবার প্রতিটি বক্তব্যে এসে যায়। এগুলোর ব্যাপারে উত্তরণের তো কোনো কারণ নেই। জঙ্গি, মাদক দ্রব্য যারা ব্যবসা করে মাদক দ্রব্যের, তাদের তো গ্রেপ্তারের কোনো কারণ নেই, কোনো তৎপরতা নেই। মদ হচ্ছে একের পর এক, তাদের তো গ্রেপ্তারের কোনো তৎপরতা নেই। আবার গ্রেপ্তার করার আগেই তারা জামিন পেয়ে যাচ্ছেন। অনেক নিরীহ মানুষ, শুধুমাত্র তাকে যদি আওয়ামী লীগের ট্যাগ দেওয়া যায় তার জামিনটাও হয় না। এই যে কদিন আগে, 3 দিন আগে সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থা করা হলো মব সৃষ্টি করে, এবং হেনস্থা করার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে, তিনি যদি অপরাধী হন তিনি অ্যারেস্ট হবেন, আইনের আওতায় আসবেন, তার বিচার হবে, সেটি আলাদা বিষয়। কিন্তু তাকে যে মব সৃষ্টি করলেন যারা, ফৌজদারি অপরাধ করলেন যারা, তারা কখন কবে গ্রেপ্তার হলো আমরা জানি না। গ্রেপ্তারের আগে কাবেল সংবাদ মাধ্যমে গতকাল খবর এসছে তারা জামিন পেয়ে গেছেন। তারা কিসের? কোন একটা দল, বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য, তারা জামিন পেয়ে গেছেন। আর আওয়ামী লীগের কেউ হলে জামিন পাবেন না। কত নিরপরাধ নিরীহ সাধারণ মানুষ, সাংবাদিক, কবি, সাহিত্যিক, দার্শনিক এই মুহূর্তে বাংলাদেশের জেলে অন্তরীণ।
অথচ সেদিকে নজর নেই একজন শিক্ষাবিদ, একজন শিক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত একটি কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, একটা জঙ্গি গ্রেপ্তার করতেও সেই অভিযান চালানো হয় না। এবং এই সেনা মেজর যে স্টেটমেন্ট দিলেন, যে বক্তব্য দিলেন, এটি চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের শামিল। সেই জায়গা থেকে আজকে বলবো যে সেনাবাহিনী কি দেশ বাঁচাবেন নাকি মানুষের অধিকার হরণ করবে? আজকে এটি একদম পরিষ্কার যে জুলাই আগস্টে যে সহিংসতা, যে সন্ত্রাস ঘটেছে, এটি কে ঘটতে দিয়েছে, কারা ঘটতে দিয়েছে? কেউ না কেউ ঘটতে দিয়েছে। এবং বিগত সরকারটি পতন ঘটেছে, একটি নির্বাচিত সরকার, নির্বাচন যেভাবে হোক না কেন সেটি একটা নিয়ম শৃঙ্খলা সংবিধানের আলোকের একটি সরকার ছিল। ইলেকশন টেম্পারিং হতে পারে, হয়েছে, আমি স্বীকার করছি হয়েছে, এবং একপাক্ষিক নির্বাচন হয়েছে। সেনাবাহিনীকে বাধ্য করতে পারতো না সেই সরকারটিকে যে নির্বাচন হয়েছে 7 জানুয়ারি 2024, যে সেনাবাহিনী যেভাবে বাধ্য করে সরকারটির পতন ঘটিয়েছে, সেনাবাহিনীর চাপ প্রয়োগ করতে পারতো না? হয় আপনার রিজাইন দিতে হবে, না হয় নতুন করে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন হবে। আপনি কোনটা বেছে নেবেন? সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি সেনাবাহিনী চাপ দিয়ে বলতো, তাহলে কি সুন্দর একটি সমাধান হতো কিনা? কিন্তু আজকে বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা, শূন্য সরকারের অবস্থা বিরাজমান। এই পরিস্থিতি কে ক্রিয়েট করেছে? আজকে যদি বলি যে সেনাবাহিনীর কথা, তাহলে বলা হবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি। না, আমি কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলিনি, কিন্তু আজকে যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু এই যে মেজর যে স্টেটমেন্ট দিলেন, এটি কি বিধিবদ্ধ স্টেটমেন্ট হয়েছে? এটি কি আইন সিদ্ধ স্টেটমেন্ট হয়েছে? হয়নি। এই মেজরের বিচার করতে হবে সেনাবাহিনীরই। এবং সেনাবাহিনীর যে উজ্জ্বল ভূমিকা, সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, এই আস্থা বিশ্বাসের চিড় ধরছে। এই চিড় ধরার জায়গাটি পুনরুদ্ধার করবার দায়িত্ব সেনাবাহিনীর। এটি না করলে হয়তো এইভাবে চলবে, 1 বছর চলে গেছে, আরো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে যাবে, এইভাবেই সেনা সমর্থিত অবস্থায় এই সরকারটি চলে যাবে। কিন্তু এরও তো একটি শেষ আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমান একজন সেনা প্রধান ছিলেন। আজকের সেনা প্রধান সরাসরি ক্ষমতা নেননি, কিন্তু সহযোগিতা তো করছেন আজকের এই ক্ষমতাসীনদের। জিয়াউর রহমান সরাসরি ক্ষমতা নিয়েছিলেন। ক বছর ছিলেন তিনি ক্ষমতায়? তার তো জীবনটাই চলে গেছে। কিন্তু এরশাদ, সেনা শাসক এরশাদ, তিনি সরাসরি ক্ষমতা নিয়েছিলেন। ক বছর ছিলেন? 9 বছর। জিয়াউর রহমান 6 বছর বা 5 বছর, 9 বা 10 বা 5, এই তো। তারপরে তো পরিস্থিতি পাল্টাবে নিশ্চয়ই, তাই না? এবং পরিস্থিতি পাল্টানোর পরে আজকে যারা এই যে অনিয়মের সাথে যুক্ত আছেন, তাদের কি হতে পারে? জিয়াউর রহমানের কি হয়েছিল? এরশাদের কি হয়েছিল? কিংবা আমরা যদি 1/11 কালের কথা বলি, 2007 সালের, সেই সময়ের যে সেনা প্রধান মঈনুল আহমেদ, তার কি হয়েছে? তিনি কি দেশে আসতে পারেন? দেশে এসে তার স্বাভাবিক মৃত্যুটা কি হবে? হবে না তো। আজকে আপনি যে গর্ত খুঁড়বেন, সেই গর্তে আগামীকালকে আপনি পড়বেন। আপনার বিপক্ষে যাবার ইচ্ছে বা যাবার জন্য বলছি না। আজকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার, মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলি, গলা চেপে ধরবে ধরুন। এই কথা বলবার জায়গা থেকে বলছি, কাজগুলো ভালো হচ্ছে না। আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, সেনাবাহিনী ভালোভাবে কাজ করুক, সরকার ভালোভাবে ফাংশন করুক, সরকারের বিভিন্ন সংস্থাগুলো ভালোভাবে ফাংশন করুক। সব সংস্থা যদি ভালোভাবে ফাংশন না করে, আমরা দেশের নাগরিক হিসেবে আমরা সাফার করি, আমরা চূড়ান্ত বিচারে আমরা সাফার করি। সেই জায়গা থেকে এগুলো বলা, আমরা প্রত্যাশা করব যে এই দেশ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, র্যাব, সরকারের বিভিন্ন সংস্থা, আমাদের সবার কাজেই সবাই মিলে ঐক্য প্রতিষ্ঠা করে আমাদের এই দেশটি গড়তে হবে। আজকে ময়মনসিংহে যে ঘটনাটি ঘটেছে, এটি দেশ রক্ষার তো নয়, এটি মানুষের অধিকার হরণের ঘটনা ঘটেছে। আমরা আশা করব সেনাবাহিনী এই অধিকার হরণের, যে বা যারা অধিকার হরণ করছে, তার নিজেদের অভ্যন্তরীণ কেউ যদি করে, তার বিচার করবে এবং দেশটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসবে। আমরা সেটাই প্রত্যাশা করি।